যে মানে ভিডিও ফুটেজ থেকে শুরু করে প্রত্যেকটা এভিডেন্স থাকার পরেও যদি এই সাজা হয়, তো বাকি শহীদ পরিবাররা তো শঙ্কিত যে আসলে তাদের সন্তানদের সবার তো এরকম আনাসের মতো এরকম ভিডিও ফুটেজ নাই। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরওয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন, আমরা আজকে কথা বলবো শহীদ শাহরিয়ার খান আনাসের মায়ের সাথে। শাহরিয়ার খান আনাস 16 বছর 9 মাস বয়সে, মাত্র 16 বছর 9 মাস বয়সে স্বৈরাচার বিরোধী, হাসিনা বিরোধী যেই সংগ্রাম, যে জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থান যে নামেই আমরা ডাকি, সেই অভ্যুত্থানের একজন শহীদ, যিনি তার মা বাবার কাছে একটি চিঠি লিখে রেখে স্বেচ্ছায় নিজের, কি বলবো, মানে এই বয়সে একটা ছেলের মধ্যে দেশপ্রেমের যে বিস্ফোরণ ঘটেছিল, যে আবেগ ছিল স্বৈরাচারের কবল থেকে মুক্তির জন্য, গণতন্ত্রের পথে যাত্রার জন্য, সেই শাহরিয়ার খান আনাস, তার মায়ের সঙ্গে কথা বলবো। তার মা সঞ্জিদা খান দীপ্তি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। আপনার সঙ্গে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে দর্শক, আমরা একটু আপনাদেরকে আনাস যে চিঠি লিখে রেখে হাসিনা বিরোধী যে গণ অভ্যুত্থানে যোগ দিয়েছিল, সেই চিঠিটি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এই চিঠিটি ইতিমধ্যে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা অর্থাৎ বাংলা বইয়ের এটি স্থান করে নিয়েছে 2026 শিক্ষাবর্ষ থেকে। এবং আনাস লিখছিল যে গোপন চিঠিটি লিখে রেখে সে মিছিলে যাচ্ছিল, সেখানে সে লিখছিল, মা, আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকবো? ঘরে একদিন তো মরতে হবেই, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস, তো এই চিঠিটা আমাকে একটু আবেগ প্রবণ করছে। শহীদ আনাসের মা, এই যে আনাসের চিঠির যে ভাষা, আনাসের চিঠির যে এই যে আবেগ, আনাসকে আপনি কিভাবে দেখেন? অর্থাৎ 16 বছর 9 মাস বয়সী একটা ছেলে, 10ম শ্রেণীর ছাত্র, আপনি তাকে একটু যদি বলেন আনাস সম্পর্কে, আমরা একটু জানি। সব মায়ের কাছে এটা সন্তান খুব সাধারণ, এটা আমার কাছেও তাই ছিল। তবে আমার সন্তান অনেক মানে অনেক আন্ডারস্ট্যান্ডিং ছিল, অনেক বন্ধুত্বপূর্ণ ছিল। ও আমাকে খুব ভালো বুঝতো, পরিবারের প্রবলেম গুলা বুঝতো। মানে ওর কোনো বাজে কোনো দিক ছিল না, ও যতটুকু ওর পড়া নিয়ে থাকতো, বাকি সময় পরিবারকে দিত, এগুলা নিয়ে আমাদের দিন কাটছিল। না, তার মধ্যে এই যে আবেগ বা দেশপ্রেম বা এই বিষয়টা, মানে কি লক্ষ্য করতেন আপনি, বা এটা কিভাবে? এই এই আবেগটা হচ্ছে দেশপ্রেম ছিল, সবসময় ছিল। 16 ডিসেম্বর হলে পতাকা লাগানো, এগুলা তার মধ্যে সবসময় ছিল। বা জাতীয় সঙ্গীত বা ওয়াদাগুলা যখন পাঠ করাইতো, সেই জিনিসগুলা অন্তর থেকে সে লালন করতো। যেমন আমাদের এখানে পাশেই একটা স্কুলে আপনার তখন মুজিববাদী আদর্শের একটা ওয়াদা পাঠ করানো হতো। তো ওইটা আমার বাসা থেকে শোনা যাইতো। তো ওইটা শুনেও তার ভালো লাগতো না। সে বলতো যে কাউকে বিশেষায়িত না করে দেশকে বিশেষায়িত করা উচিত। জি হ্যাঁ, সে সময় তো শেখ মুজিবের নামে শপথ নিতে হতো সবাইকে, প্রতিটা স্কুলে বাধ্য হচ্ছিল। তো যে বিষয়টি আমি আপনার কাছে জানতে চাই যে প্রায় 2 বছর হতে চললো, মানে 2 বছর আর 1 মাস পরেই শহীদ আনাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী চলে আসবে। তো আনাস যে কারণে, যে আবেগ নিয়ে এই বিপ্লবে অংশ নিল এবং শাহাদাত বরণ করলো, গত 2 বছরে আপনার পর্যবেক্ষণ কি? মানে আমরা ইউনূস সরকারকে দেখেছি, বর্তমানে তারেক রহমান সরকার আছে, জুলাই আন্দোলনটা যে কারণে হয়েছিল, মানে আপনার পর্যবেক্ষণ কি? আপনি কেমন দেখছেন বাংলাদেশ? ভাই, আমার কাছে সবচেয়ে বেশি দুঃখজনক যেটা মনে হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট যেটা আমরা পেয়েছি, যে আমরা যে সংস্কারের উদ্দেশ্যে আমাদের সন্তানরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ চেয়েছিল, সেই সেই সংস্কার গুলোই হলো না, সেই অধ্যাদেশ গুলাই বাতিল হয়ে গেল। এত গণভোটের পরে, এত
মানে গণভোট পাশ করার পরে সেই গণভোট বাতিল হয়ে যে এই সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম, যে আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে এমন কিছু সংস্কার হোক যেটার সুবিধা এই দেশের প্রত্যেকটা আপামর জনতা ভোগ করবে। তো সেই সংস্কারটা না হওয়ার কারণে বা সনদ বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা ব্যথিত। এবং আপনি সংস্কারের মধ্যে আমি যদি বলি, আপনি কোন কোন বিষয়টাকে নিয়ে ভাবেন, যে আপনি কি মনে করেন যে কোন কোন বিষয়গুলো সংস্কার হলে বা কোন কাজগুলো হলে ভবিষ্যতে আনাজদের মতো কাউকে রাস্তায় নামতে হবে না, বুলেট খেতে হবে না? যেমন বিচার বিভাগটা সরকারি আওতাধীন না করে স্বাধীন থাকা উচিত ছিল। তারপর গুম অধ্যাদেশ বাতিল হলো। যে দেশে এত এত মানুষ গুম হয় সে দেশে গুম অধ্যাদেশ কিভাবে বাতিল হয়? তারপর আপনার আমলাতান্ত্রিক জটিলতাগুলা কিছুটা দূর হইতো এই সংস্কারের মাধ্যমে, সেই জিনিসগুলা। তারপর পুলিশদের যে সংস্কারের যে অধ্যাদেশটা ছিল সেইটা, এই জিনিসগুলা আমি মনে করি এগুলো সংস্কার হওয়া আসলে উচিত ছিল, এই দেশের জন্য প্রয়োজন ছিল অনেক বেশি। ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকারকে আপনি কিভাবে দেখেন? আপনাদের পাশে সেই সরকার কতটুকু দাঁড়িয়েছিল, বা তাদের যে ভূমিকা ছিল, আপনার পর্যবেক্ষণ কি? আসলে ইউনূস স্যার যখন ক্ষমতা হাতে নেয় তখন তো দেশটা বিপর্যস্ত। তো একটা বিপর্যস্ত দেশকে প্রপারলি নিয়ন্ত্রণ করার জন্য যে সময়টা দরকার উনি তো সময়টা পায়নি। তবে আমার পর্যবেক্ষণ আমি যতটুকু দেখেছি যে উনি এই রাষ্ট্রের প্রতি, শহীদদের প্রতি, আহতদের প্রতি উনি মানে অন্তর থেকে লালন করেছে এদেরকে এবং এদেরকে ভালোবাসতে চেষ্টা করেছে যে এদের জন্য কিছু করার। বাকি যদি কিছু না করতে পেরে থাকে সেটা হচ্ছে আমাদের এই প্রশাসনের ভিতর, আমাদের রাষ্ট্রের ভিতর যে আমলাতান্ত্রিক জটিলতা আছে এদের কারণে অনেক কিছু হয়তো উনি চেয়েও করতে পারে নাই, বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু উনার মানে সদিচ্ছার কোনো কমতি ছিল বলে আমি মনে করি না। তো বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আছে। এই সরকারের কারোর সঙ্গে কি আপনাদের যোগাযোগ হয়েছে? তারা আপনাদের কোনো খোঁজ খবর নিয়েছে? নির্বাচনের আগে এরা যোগাযোগ করতো, নির্বাচন পরবর্তী সময়ে আর কোনো কেউ যোগাযোগ করেনি। তো এখন আমরা আবার দেখছি যে অনেকেই বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া উচিত, হাসিনা নাকি আবার ফিরে আসবে, বা এই সব মিলিয়ে, এটা নিশ্চয়ই আপনিও দেখছেন, সংবাদপত্রে পড়ছেন বা সোশ্যাল মিডিয়া দেখছেন। তো এই জায়গাটায় আপনার পর্যবেক্ষণ বা আপনার অনুভূতি কি, বা আপনি কি মনে করেন? আসলে যেই গণহত্যাকারীর কারণে আজকে এত এত গণহত্যা, এত মা তার সন্তান হারা, ছোট ছোট শিশুরা যারা জন্ম হয়ে বাবা দেখে নাই, অল্প বয়স্ক তরুণীরা যারা স্বামী হারা হয়েছে, তাদের জন্য যদি সিম্প্যাথি দেখানো হয়, তাদেরকে যদি আবার পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, এটা এই দেশের জন্য, জাতির জন্য, শহীদদের জন্য, আহত সন্তান তাদের জন্য ন্যাক্কারজনক বলে আমি মনে করি। তো শহীদ আনাসের পরিবার হিসেবে আপনারা কি কোনো ধরনের হুমকি বা কোনো ধরনের চাপ অনুভব করেন, মানে কোনো দিক থেকে? অর্থাৎ আপনাদের এখন আপনাদের অবস্থানটা কি, সামাজিক ভাবে আপনি কি 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 দেখেন আর কি? চাপ তো আপনার সোশ্যাল মিডিয়াতে তো আছেই। তারপর আপনার কমেন্টের মাধ্যমে তো দেখেনি যে কমেন্টে মানে একটা শ্রেণী আওয়ামীপন্থী, আওয়ামী দোষর যারা এটা তৎপর। তারপর আপনার রেডি থাকিস, তারপর এরকম নানান ধরনের মানে হুমকি ধামকি তো আছেই, যেগুলাকে আসলে আমরা সিরিয়াসলি নেই না বা নিতেও চাই না। কারণ যেখানে আমার সন্তান বলে গেছে যে মৃত্যু অবধারিত, স্বার্থপরের মতো শুধু নিজেকে নিয়ে ভাবার না, সেখানে মৃত্যু তো অবধারিত, মৃত্যু তো একদিন হবেই। সো এই বিষয়গুলোকে আসলে ওইভাবে করি না, লাইটলি নেই, ইগনোর করি। তো এই ক্ষতি কখনো পূরণ হবে না। আপনি একজন মানে আপনার সন্তানের যে সাহস, যে সন্তান আপনি জন্ম দিয়েছেন, মানে এটা তো আনবিলিভেবল। মানে তার যে সাহস, বা এই ধরনের শাহরিয়ার খান আনাস যুগ যুগ ধরে মানে বিপ্লবীদের একটা অনুপ্রেরণা হয়ে থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আপনারা সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য বা এটা কখনো, মানে এই ক্ষতি কখনো পূরণ হবে না, কিন্তু সরকারকে আপনাদের পাশে পেয়েছেন কিনা, অনেক রকমের উদ্যোগের কথা আমরা শুনেছি, অনেক রকমের বিষয় আমরা জানি, সেগুলোর আসলে বাস্তব অবস্থা কি? আপনার পরিবারের কিছু পাচ্ছে কিনা, কি কি ধরনের সহযোগিতা পাচ্ছেন আপনারা? গ্যাজেট ভুক্ত সবাই যে ধরনের সহায়তা পায় আমিও সেটা পাচ্ছি। আর কিছু গ্যাজেট ভুক্ত ছাড়া যারা আছে তারা তারা সহায়তা থেকে বঞ্চিত। 10 জন শহীদ পরিবার যেভাবে মূল্যায়ন হচ্ছে, আমার আমার ক্ষেত্রেও তেমনই হচ্ছে।
তো বর্তমানে তারেক রহমান সরকারের কাছে এই জুলাই বিপ্লবের এই যে মাসটা আবার শুরু হলো, বা জুলাই বিপ্লবের যে বর্ষপূর্তি আসছে, ইতিমধ্যে আপনি বলেছেন যে হাসিনার প্রত্যাবাসন বা আওয়ামী লীগের পুনর্বাসন আপনি পছন্দ করছেন না। আপনার কোনো স্পেসিফিক কোনো দাবি আছে কিনা, অর্থাৎ বাংলাদেশের জন্য বা আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে বা কোনো রকমের কোনো আহ্বান আপনি জানাতে চান কিনা এই যে নতুন সরকারকে, তারেক রহমান সরকারকে, বিএনপি সরকারকে? অবশ্যই আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই, সংস্কার গুলা চাই, যে সংস্কার গুলা সবাই ঐক্যমত কমিশন গঠন করে সবাই ঐক্যবদ্ধ হয়ে যে সংস্কারের ওয়াদাবদ্ধ ছিল, আমরা সেই সংস্কারটা চাই, সেই দেশটা চাই আমরা। সেই জায়গাটায় কোনো কি বাধা মনে করেন? কোনো কিছু মনে হয়েছে যে এই জায়গাগুলো বাধা হচ্ছে, বা এই জায়গাগুলো সরানোর জন্য প্রধানমন্ত্রীর আরো বেশি সতর্ক প্রয়োজন? প্রধানমন্ত্রী তো নিজেই গণভোটের রায়কে অস্বীকার করলেন বা ইগনোর করলেন, তো এখানে আর নতুন করে এটা চাই যে আমাদের চিঠিটা কারিকুলামে যুক্ত হোক, ব্যাক পার্টে না, যেন যুগে যুগে মানুষ আনাজকে মনে রাখে বা আনাজের মতো দেশপ্রেমিকের দেশে তৈরি হোক, এটা চাই। অধ্যাদেশগুলো তো বাতিল হওয়ার কথা ছিল না। কথা ছিল না, জি, এটা আমরাও সমর্থন করি না, তবে আমরা আরেকটু সময় দেখতে চাই। যে আমিও আশাবাদী, নতুন বাংলাদেশে ইনশাআল্লাহ ভালো কিছু হবে এটা, কারণ বিএনপি সরকার হচ্ছে মাজলুম, যে আমাদের দেশে যারা মাজলুম ছিল, আমি মনে করি এখনকার যারা সংসদে আছেন এরা প্রত্যেকেই মাজলুম ছিল, এবং এই সবাইকে নিয়েই হয়তো আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর বাংলাদেশের দিকে, সুন্দর একটা ব্যবস্থাপনার দিকে আমরা আগাবো, এটা আমিও আশাবাদী। জি, তবে তবে আপনি যেটি বলছিলেন, আপনার মতো আমিও আসলে অনেক জায়গায় একটু কনফিউজড, যে মানে প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে অনেক মন্ত্রীর বক্তব্য মেলে না, অনেক নেতার বক্তব্য মিলে না, তো সব মিলিয়ে এক ধরনের কনফিউশন আছে। আমরা আশা করি সেটি স্পষ্ট হবে, কারণ জুলাই বিপ্লবকে যদি ইগনোর করা হয় বা জুলাই বিপ্লবের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয়, তার এই দেশে আসলে টিকে থাকাই মুশকিল হয়ে যাবে, এটা আমি মনে করি। তার বিচার বা সার্বিক যে বিষয়গুলো চলছে, এগুলো আপনি কি দেখছেন বা আপনার কি দাবি? বিচারের যে বিষয়টা, সেটা হচ্ছে যে যারা দেশে নাই তাদেরকে দেয় মৃত্যুদণ্ড, আর যারা দেশে আছে তাদেরকে দিচ্ছে 3 বছর, 5 বছর, 10 বছরের সাজা, যাবজ্জীবন কারাদণ্ড কাউকে দেয়া হয় নাই। আর বাংলাদেশে যেখানে 9 মাসে 1 বছর, আমার ছেলের যে জাঙ্খাপুলের হত্যাকাণ্ডে এখানে 6 জন শহীদের হত্যাকাণ্ডের বিচারে এক একজন কনস্টেবলের আপনার সাজা দেয়া হয়েছে হচ্ছে মাত্র 3 বছর, যেটা হচ্ছে আমাদের হিসাবে 27 মাস। তো এত ন্যূনতম একটা সাজা, এটা কি সাজা নামে প্রহসন নাকি? আমি মানে বুঝতে পারি না। আমাদের তো বিচারগুলো এমন হওয়া কথা ছিল না। আর আপিলের ব্যাপারে, এই বিচারের পরে আমি আপিল করছি, মানে রাষ্ট্রপক্ষ আপিল করছে, রাষ্ট্রপক্ষ আপিলের কোনো শুনানিও এই পর্যন্ত আর হয়নি। তো আসলে আমার আনাসের যেই মানে ভিডিও ফুটেজ থেকে শুরু করে প্রত্যেকটা এভিডেন্স থাকার পরেও যদি এই সাজা হয়, তো বাকি শহীদ পরিবাররা তো শঙ্কিত যে আসলে তাদের সন্তানদের সবার তো এরকম আনাসের মতো এরকম ভিডিও ফুটেজ নাই, তো তাদের সন্তানদের বিচারটা আসলে আদৌ কি হবে নাকি এটা একটা মানে দেখানো একটা রায় বা সাজা, এটা নিয়ে আমরা আসলে শহীদ পরিবাররা খুব মর্মাহত। গণহত্যা রায়গুলা যেন সরকার এমন দৃষ্টান্তমূলক সাজা দেয় যেন সেটা মানে আর কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, এবং আর কোনো প্রশাসনের কেউ একজন সাধারণ জনগণের বুকে গুলি চালানোর আগে 10 বার চিন্তা করে, এরকম দৃষ্টান্তমূলক সাজা হোক, এটাই আমাদের চাওয়া। জি, ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আশা করি সরকার এই বিষয়টি নিশ্চয়ই গুরুত্ব সহকারে বিবেচনা করবে। সঞ্জিদা খান দীপ্তি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা চাই যে আপনি যে দাবিটি করেছেন যে আনাসের এই চিঠি কারিকুলামে অন্তর্ভুক্ত হোক, আমরা দাবি। আনাসের চিঠিটা আমি মনে করি যে শুধুমাত্র এই আনাসের চিঠি না, এই আন্দোলনে যুক্ত হওয়া প্রত্যেকটা সন্তান হয়তো আনাস এটা লিখে যেতে পারছে, আর কেউ হয়তো ওই জিনিসটা লিখে যেতে পারে না, কিন্তু আমি মনে করি প্রত্যেকের মেন্টালিটি এক ছিল ওই সময়ে। নয়তো নিজের জীবনকে মূল্যহীন করে কেউ দেশকে বাঁচানোর জন্য এইভাবে আগায় যেতে পারে না। ওই যে একটা আছে না, যে যাকে গুলি করি সেই সরে, বাকিগুলা যায় না। তো নিজের জীবনটা হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান, সেই মূল্যবান জীবনটাকে অগ্রাহ্য করে যে দেশটাকে ভালোবেসে আমাদের সন্তানরা শহীদ হয়েছে, সেই সন্তানদের যদি মনে রাখা না হয় এবং রাষ্ট্র যদি ওইভাবে মূল্যায়ন না করে, তাহলে তো এদেশে দেশ প্রেমিকের জন্ম হবে না। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। দেশপ্রেমিকের জন্ম যেমন হবে না, তেমনি ধরেন